ঐক্যমত্য যদি না হয় আপনি লিখে রাখেন 99.99% সম্ভাবনা নির্বাচন না হওয়ার। যারা এখনো পর্যন্ত নির্বাচন করতে প্রস্তুত না, যাদের জনভিত্তি নাই, জনসমর্থন নাই, নির্বাচন শুনলেই গত্রদাহ, জনরায়ের কথা শুনলেই আপনার অনীহা, তাদেরকে উৎসাহিত করে এবং নির্বাচন প্রলং হওয়ার ক্ষেত্রে একটা পরিস্থিতি উদ্ভব হতে পারে। সেই জায়গা থেকে বলে রাজ্জাক বলে দিলেন খুব অন্যরকমভাবে, রাষ্ট্রে একটি নির্বাচিত সরকার থাকা বাধ্যতামূলক, মনে রাখবেন বাধ্যতামূলক। কিন্তু সামরিক অভ্যুত্থান বলেন, গণ অভ্যুত্থান বলেন, দেশের কোনো বিশেষ পরিস্থিতির কারণে বলেন, নির্বাচিত সরকার কখনো কখনো থাকে না। তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন হতে পারে, সংকটকালীন সরকার হতে পারে, তত্ত্বাবধায়ক সরকারও হয়েছে, কিন্তু সেই সরকারের মূল কাজই থাকে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা, মূল কাজ। ইউনূস সরকারও বলেছে তাদের কাজ তিনটি, ডক্টর ইউনূস নিজে বলেছেন, প্রয়োজনীয় সংস্কার, বিচার, নির্বাচন। এই তিনটি কাজই তাদের গুরু দায়িত্ব। কিছু রুটিন কাজ তো আছেই, সরকার থাকলে কিছু রুটিন কাজ করবে। রাজ্জাক ভাই ওই জায়গাটা ভালো বলেছেন, সরকারের মধ্যে সরকারের একটা অংশ তিনি তুলে ধরেছেন, আমার ওখানে যুক্ত করার বিষয় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটা আপনারা দেখছেন, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের এই রুটিন কাজ করে জন আকাঙ্ক্ষা পূরণে তারা ব্রত থাকবে, এটাই হচ্ছে সরকারের কাজ। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা অন্তর্নিহিত বিশেষ উদ্দেশ্য রয়েছে, জনগণ তাই মনে করে। দেবব্রত ভট্টাচার্য ওই বিশেষ উদ্দেশ্যটাকেই বলেছে সরকারের মধ্যে সরকার। এইটুকু যদি যোগ করা হয় তাহলে রাজ্জাক ভাই যেটা মিন করেছেন, অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি ভাই? অন্তর্বর্তীকালীন উদ্দেশ্য হচ্ছে একটা রাষ্ট্র ব্যবস্থাপনায় কিছু ব্যক্তি বা গোষ্ঠীর ভাবনাটাকে প্রতিষ্ঠিত করা যায় কিনা, তাদের যারা বিশেষ অনুরাগী অথবা ধরেন অনুসারী, তাদের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক শক্তি তৈরি করা যায় কিনা। রাজনীতি করার অধিকার সবার রয়েছে, যে কোনো ব্যক্তি গোষ্ঠী রয়েছে, যে কোনো মতদর্শনী রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনি অংশ নিতে চাইবেন জনসমর্থনের ভিত্তিতে, এটা আপনার ন্যায্যতা, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু যখন একটা সরকারের থেকে রাষ্ট্রযন্ত্রের সহায়তায় এবং রাষ্ট্রের বিশেষ সহায়তায় কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করতে চায়, জনপ্রিয় করতে চায়, জনমত গঠনের পর মাত্র নির্বাচনের আয়োজন করতে চায় প্রলং করে, সেটা অন্তর্নিহিত একটা উদ্দেশ্য। সেই অন্তর্নিহিত উদ্দেশ্য গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক, এবং সেইটা করার জন্য যারা ব্যস্ত আছে, যাদের অভিপ্রায় আছে, সেটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটা রূপ, যেটা জনগণ ইতিমধ্যে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। খায়রুল হকের কথা উনি বলছিলেন, খায়রুল হক সাহেব বাংলাদেশের একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সর্বসম্মতিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল। একটি ফ্যাসিবাদীকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার মানসে বা প্রয়াসে তখনকার আওয়ামী লীগ সরকার কর্তৃক আদিষ্টিত হয়ে অ্যাপিলেট বিভাগের সর্বোচ্চ জায়গায় থেকে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন, এবং তিনি একটা অ্যাপিলেট মানে আমাদের অ্যাপিলেট বিভাগের প্রধান বিচারপতি হিসাবে উচ্চ আদালতে, তাই না, তার যে দায়িত্ব ছিল রাষ্ট্রের প্রতি, দেশের জনগণের স্বার্থে, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের সাথে এবং রাজনীতির স্বার্থে, সেই জায়গাটা তিনি নিরপেক্ষতার ভূমিকা রাখতে পারেননি। আপনার নিশ্চয়ই মনে আছে তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল করা হয়, অ্যামিকাস কিউরি করা হয়েছিল 7 জনের। 6 জন তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিয়েছিল, 1 জন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে মত দিয়েছিল। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার থাকুক, এটা 6 জন অ্যামিকাস কিউরি চেয়েছিলেন। অ্যাপিলেট বিভাগের 7 বিচারপতির মধ্যে 4 জন, অর্থাৎ প্রধান বিচারপতি খায়রুল হক সহ 4 জন চেয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হোক, 3 জন চেয়েছে তত্ত্বাবধায়ক সরকার থাকুক। এরকম একটা জাতীয় সেন্সিটিভ ইস্যু, যেটাতে আমরা ঐক্যমতের ভিত্তিতে করেছি, যেটা ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য এবং দেশের মানুষের রাষ্ট্র ব্যবস্থা অংশ নেওয়ার জন্য একমাত্র নিরপেক্ষ পন্থা সার্বজনীনভাবে করা হয়েছিল, সেটা কুঠারাঘাত করে এই ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করার গুরুর দায়িত্ব রয়েছে বিচার। ইউনূস সাহেব ডাকছেন 4টা বড় দলকে, দল তো আরো অনেক ছিল না বলতেছি, জি 4টা বড় দলকে, অর্থাৎ ওনরা মনে করছেন এই দল 4টা বড় বইলেই তো এই 4টা ওনরা ডাকছেন। এখন আসেন এনসিপি, এটা কোনো দলই না, ইট ইজ স্টিল আনরেজিস্টার্ড। তার সাথে বড় দল যারা গেছে, স্বীকৃত বড় দল, সেগুলোতে আমার নাম বলার দরকার নাই, তারাই বা গেলেন কেন? তারা বলছেন যে সব দলরে ডাকেন, শুধু আমি কিন্তু 2 দিক বলছি, তার ওটা ডাকা জাস্টিফাইড না। উনি যদি ডাকেন তাহলে সবাইকে ডাকতে হয়, বাট উনি বড় দল ডাকছেন, উনি বড় দল মনে করছেন 4টা। এখন যারা ওখানে গেছেন তাদের বলা উচিত ছিল
আরো বড় বড় দল কোনগুলা, সেগুলা ডাকেননি কেন? আমরা আসবো না। 1 2 এই আনরেজিস্টার্ড দল, সে এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনই পায় নাই, তাকে কেন আলোচনায় ডাকছেন? আমরা আসবো না। কথার কথা বলছি। আমি গেলাম কেন? আমি তো গিয়ে বৈধতা দিলাম। ইট ইজ অলরেডি, আপনি তো এটা ফেরত নিতে পারবেন না। আপনাকে রেজিস্টার প্রশ্নটা তখন করা উচিত ছিল। আবার উল্টা দিক, ইউনূস সাহেব তাকে বড় দল মনে করবে না কেন? ইউনূস সাহেব তো নিয়োগই দিছে, তারা নিয়োগকর্তা। আবার রাজনৈতিক দলরা বলতেছে, বড় বড় দলরা, যে ইউনূস সাহেব ওইদিকে ঝুঁকে আছেন, উনি ছল চাতুরি করতেছেন নির্বাচন পিছানোর জন্য, এদেরকে এস্টাবলিশ করার জন্য। তো ঠিকই আছে, উনি যেটা করছেন। কিন্তু রাজনৈতিক দলের রোলটা কি? আপনি গেলেন কেন? আমি তো যেতাম না। আমি যদি একটা বড় দলের নেতৃত্ব দিতাম, আমি তো বলতাম যে আইদার সব দলকে ডাকো, আর নয় আমরা সিলেক্ট করব। আমি ড্রাইভিং সিটে এখন রাজনীতিতে। আমি যে বড় দলটার কথা বলছি, আমার দল ভাইঙা বলার দরকার নাই। আমি যে বড় দলটার কথা বলছি, আমি ড্রাইভিং সিটে। আপনি হয় সব দলকে ডাকবেন, নয় আমরা বসবো না। কই, আমরা তো সেটা বলেন নাই, আমি তো সেটা বলি নাই। সুতরাং আমি যাচ্ছি, আমি স্বীকৃতি দিচ্ছি। ওই যে অলিখিত সংবিধান, আমি ডাকছি, আসবা, না আসলে না আসবা, আমি যা বলতেছি তাই সংবিধান। সুতরাং ডাকছে গেছে, সামনে আবার ডাকলে আবার যাবে। আবার কেউ কেউ বলেন উনি ক্রাইসিসেরই লোক ডাকেন, তো ক্রাইসিসেরই তো আমি ডাকবো। আমি বাটে পড়লেই তো ডাকবো, আমি বিপদে পড়লেই তো ডাকবো। আমার যদি সুসময় যায়, তোমার ডাকবো কেন? ওইখানে একটা ঘটনা ঘটছে, প্লেন ক্রাশ হয়েছে, ওইটা নিয়ে টাচি ইস্যু, ওইটা নিয়ে আলোচনা করছি না। কিন্তু ওইটার পর যখন আন্দোলন শুরু হলো, সেক্রেটারি টপকে যায়, উনি 4টে দলের ডাকছেন। বাটে পড়ছে, ডাকছে। তো বাটে পড়লেই তো ডাকবে। আমি যদি বেকায়দায় না পড়ি, আপনারা ডাকবো কেন? সুতরাং তার দৃষ্টিকোণে কারেক্ট। আর পলিটিক্যাল লিডাররা বলে নাই কেন সবাইকে ডাকেন? এটা তো তাদেরও ফল্ট আছে। এখন আসেন, একটা কথা আমি না বললেই নয়, আমি একজন আইনজীবী হিসেবে বলতেছি, এটা যে ওনাদের জন্য বা আমাদের জন্য তা না, জাতির জন্য কথাটা আমি বলছি। বাংলাদেশে একটা কথা আছে যে জাজমেন্ট পাস হয়েছে, স্বাক্ষর হয় নাই, যেটা খায়রুল সাহেব করছেন। উনি কিন্তু 2টা ফর্মে জাজমেন্ট দিছেন। প্রথম হলো সংক্ষিপ্ত ফর্ম। সংক্ষিপ্ত ফর্মে বলা ছিল যে পরবর্তী 2টা নির্বাচন, অর্থাৎ 10ম এবং 11 এই 2টা নির্বাচন এই তত্ত্বাবধায়ক অধীনে হতে পারে। এটা কিন্তু সংক্ষিপ্ত জাজমেন্টে ছিল। আমাদের যে মহামানব, জাতির জনকের কন্যা বিক্রি করে, যে মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করে যিনি খাইছেন দীর্ঘদিন, উনি যখন এটাকে সংক্ষিপ্ত জাজমেন্টের উপরে সংবিধান সংশোধন করে ফেললেন, এবং সেখানে কিন্তু ওই পরবর্তী 2টা নির্বাচন যে হতে পারে ওই পার্টটা রাখলেন না। কথাটা বুঝছেন? ওই পার্টটা রাখলেন না। কিন্তু 16 মাস পর, রিটায়ারমেন্টেরও দীর্ঘদিন পর, খায়রুল হক সাহেব স্বাক্ষর করলেন পূর্ণাঙ্গ জাজমেন্টে। তখন কিন্তু উনি ওই সংক্ষিপ্ত জাজমেন্টে যে 2টা পার্ট রাখছিলেন যে পরবর্তী 2টা নির্বাচন হতে পারে, সেটা ফেলে দিছেন। এতে কিন্তু জাজমেন্ট চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি যে জাজমেন্টটা ডিক্লেয়ার করবেন, সাইন যেদিনই করেন, যদি 6 মাস পরেও করেন, জাজমেন্টে যদি কোনো পরিবর্তন হয়, তাহলে এটা নিউ জাজমেন্ট। নিউ জাজমেন্ট তো আপনি রিটায়ার্ড করার পর দিতে পারেন না। জঘন্যতম অপরাধ করেছে, এবং এই একটা অপরাধে তার জেল হতে পারে। জাস্ট এই একটা অপরাধ। বাংলাদেশের সমস্ত আইনজীবীকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ বলে যে আমি রং বলছি, আমি দেশ ছেড়ে দিব। এটা কঠিন অপরাধ করছে সে, এই একটা অপরাধই তার জেল হবে। কারণ তুমি 6 মাস পরেও জাজমেন্টে স্বাক্ষর হতে পারে, কিন্তু যখনই জাজমেন্ট চেঞ্জ করে ফেলবা, ইটস এ নিউ জাজমেন্ট। নিউ জাজমেন্ট তো তুমি দিতে পারবা না, তাও আবার রিটায়ারমেন্টের পরে। আসবো আপনার কাছে। আমি যেতে চাই শেখ রবিউল আলম। রবি ভাই, আপনি একটু বলবেন, বিএনপি আসলে যেমনটি তিনি বলছিলেন, বিএনপি বড় দল, বিএনপি অন্যদেরকে না নিয়ে আসলে কেন বৈঠকে গেলেন, সেটা যদি আপনি জানেন তো বলবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে চেতনা বিক্রির একটা কথা তিনি বলেছেন। আমরা দেখি যে 71-এ চেতনা বিক্রির একটা অভিযোগ একটা দলের মধ্যে থাকে। আবার ইদানিং আর একটা অভিযোগ এসেছে যে 24শে জুলাইয়ের যারা শহীদ আত্মত্যাগ করেছেন তাদেরকে বিক্রির একটা অভিযোগ আরেকটি দলের বিরুদ্ধে উঠে আসছে। এই যে চেতনা বিক্রির অভিযোগগুলো আসলে বারে বারে কেন আসে? বড় বড় অর্জনকে আমরা এই বিক্রি করে কেন ম্লান করে দিচ্ছি আর কি? যারা রাজনৈতিকভাবে নিজেদের দেউলিয়া মনে করে, তারা চেতনা বিক্রি করেই তো জনগণের কাছে যাওয়ার চেষ্টা করে। 71-এ আমাদের সক্রিয় মুক্তিযোদ্ধা আমরা, স্বাধীনতার ঘোষক আমরা। এখানে আপনি যে কথাটা বারবার বলছে, ওনারাও আলোচনা করে, সেটা নির্বাচনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে, সেটা কেন? আপনি যেটা বলছেন যে ইয়েস, দ্বিমত তো থাকবেই, সব একেবারে 100 ভাগ একমত হবে তা না। এখন প্রশ্ন হচ্ছে 100টা বিষয় নিয়ে আসছেন আপনি যে একমত হওয়ার জন্যে, তার ভিতরে 97টা একমত হয়েছেন, সবাই একমত হয়েছেন 97টায়। কি 97টা আমার জানার দরকার নাই, কিন্তু যে 3টায় একমত হন নাই সেটা কি? স্থানীয় নির্বাচন আগে
না সংসদ নির্বাচন আগে, এইটা একটা সংখ্যানুপাতে নাকি যেভাবে হয় সেভাবে। ওয়েস্টমিনিস্টার পদ্ধতি, জি। তারপরেরটা হইল যে সংসদে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা, আবার দলীয় প্রধান হতে এই যে পারবেন কিনা। তিনটা বেসিক জায়গায় আপনি যদি একমত না হন, ওই 97টা জাস্ট জিরো, জাস্ট জিরো, জাস্ট জিরো। হোয়াট ইজ দ্য ইউজ অফ? আপনি 97টা একমত হইলে কি হবে? যেমনিভাবে তিনটা দল একত্র হওয়ার পর যদি বাকি 97টা দল না আসে, 97টা দলের লোক হইল 97 দোষে 970 জন, তা 18 কোটি লোকের মধ্যে 970 জন লোক না আসলে কি হয়? ওইটা যেমন একইভাবে এইখানে যদি আপনি 97টা একমত হয়েছেন, ওই তিনটা একমত না হইলে আপনার সমস্ত আলোচনা 6 মাসের আলোচনা ভেস্তে গেল। এইবার আসেন, আপনি দৃশ্যমান দেখতেছেন হইল এই আন্দোলন কি সংখ্যানুপাতে হবে কিনা, স্থানীয় আগে হবে কিনা, এটা কিন্তু বিরোধ, এটা কিন্তু একটা বিরোধ, যেই বিরোধ দিয়ে নির্বাচন কিন্তু না, ইন্টারনাল আর একটা আছে যেটা দেখা যায় না, বলে না। সেটা কি? সেটা বলছি, আমার ধারণা। আচ্ছা, তারপর আমরা জানি সেটা ডেফিনেটলি সেটা হইলো এই, আপনি সবচেয়ে বড় দল হিসেবে তারা আছে, সবচেয়ে বেশি নির্যাতিত দল কিন্তু তারা, আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরে বা 16 বছরে সবচেয়ে নির্যাতিত দল। আচ্ছা, আবার আন্দোলনের সময় এনসিপি বলতেছে, আজকের যারা এনসিপি তারা ছাত্র বলছে আমরা অভ্যুত্থান ঘটাইছি, তারাও কিন্তু আন্দোলন করছে, তারা তো ছিলই, ওরা অ্যাড হয়ে ছত্রিশে আন্দোলন করলো। তাহলে একইভাবে জামাতও কিন্তু আপনার আওয়ামী লীগ ফেসিবাদ বিরোধী শক্তি, তা ফেসিবাদ বিরোধী শক্তি হিসাবে ওনাদের তো সবচেয়ে বেশি সুসম্পর্ক হওয়ার কথা ছিল জামাত এবং এনসিপির সাথে, কারণ তারা তো বলেছিল যে এনসিপির জন্য দরজা খোলা আছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। আচ্ছা, সবচেয়ে বেশি বন্ধুত্ব ঐক্যমত্য হওয়া উচিত ছিল এই তিনজনের মধ্যে, কারণ তিনজনই আওয়ামী বিরোধী। কিন্তু তিনজন যদি আওয়ামী বিরোধী হয় তাহলে তো এই তিনজনের ভিতরে যে ইউনিটিটা দরকার, এবং আমি আপনাকে বলছি এই তিনজন যদি ইউনাইটেড হয় এরা হবে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, নাম্বার 1। নাম্বার 2, সরকার একটা স্টেক হোল্ডার। নাম্বার 3, এইরকম ক্রাইসিসে আর্মি একটা স্টেক হোল্ডার। এই যে তিনটার সমন্বয়ে ঐক্যমত্য যদি না হয়, আপনি লিখে রাখেন 99.99% সম্ভাবনা নির্বাচন না হওয়ার। এবং নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে ড্রাইভিং সিটে যারা বসে আছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা, এবং তারা কিভাবে এই নির্বাচনটাকে আদায় করবে সেই দায়িত্বটা তাদের বলে আমি মনে করি। মানে এই তিন দল এরা একসাথে না হওয়া কারণ কি? ক্ষমতার দ্বন্দ্ব? আমি তো তা বলতে পারবো না, আমি তো দেখছি না, হচ্ছে না, যা দেখছি তাই বিশ্বাস করছি। আচ্ছা, আমি তো এটাই দেখছি। যেমন ধরেন গোপালগঞ্জে যখন তারা অ্যাটাক হইল, তাকে লোক নাই জন নাই, ভালো কথা, গোপালগঞ্জ কি বাংলাদেশের ম্যাপের বাইরে? আমি যাইতে পারবো না? কার রাইট আছে আমাকে আটকাবে? আপনি সে যেমন দল হোক, যেমন লোকই হোক, তারা গেছে তো, কিন্তু সশস্ত্র যে লোকগুলো আসলো, আজকে পর্যন্ত কয়জন গ্রেফতার হয়েছে? আজকে পর্যন্ত কয়টা অস্ত্র রিকভার হয়েছে? আপনি অস্ত্র উদ্ধার করবেন, অস্ত্র নিয়ে উদ্ধার করবেন, গ্রেপ্তার করবেন, এইটার জন্য কি উপদেষ্টার বা বিএনপির মতো লোকের বলতে হবে? এটা তাদের রুটিন কাজ। হচ্ছে না কেন? সিম্পল দুটো কথা আমি আপনাকে বলি। বাংলাদেশে 2টা গভর্নমেন্ট আসছে, মানে আপনার সিভিল গভর্নমেন্ট, পাশে থাকে আর্মি চিফ। বিগত সরকার যদি 111-টা ধরি, সেখানে কে ছিল পাশে? ফখরুদ্দিন সাহেব ছিল গভর্নমেন্ট সামনে, পাশে ছিল তৎকালীন সেনাপ্রধান। আর আজকে কে আছে গভর্নমেন্ট হিসেবে? ইউনূস সাহেব। তার পাশে কে আছেন? সেনাপ্রধান। উনি বলছেন নির্বাচন পর্যন্ত সহযোগিতা করবেন। তো ফখরুদ্দিন সাহেব থাকাকালীন পাশে সেনাপ্রধান থাকলেও মাটি কাঁপতে ছিল, আবার ইউনূস সাহেবের কাছে সেনাপ্রধান আছেন, মাটি কাঁপে না কেন? কি কারণটা কি আমরা জানতে চাই। আচ্ছা, এই কারণটা দেখি রবি ভাই বলতে পারেন কিনা, যদি আপনি জানেন তো কারণটা একটু বলেন। তার আগে যে প্রশ্ন আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে বিএনপির চেইন অফ কমান্ড ঠিক রাখতে একেবারে জেলা পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত একটা শুদ্ধ অভিযান চালানোর কথা আপনারা জানিয়েছেন, এবং এটা অচিরে নাকি শুরু হয়েছে কিনা আমরা জানি না। এরই মধ্যে আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে নানা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে আপনারা 3200 নেতাকর্মীকে সম্ভবত বহিষ্কার করেছেন। এখন এই এত নেতাকর্মী বহিষ্কার করার পরও কিন্তু আপনাদের দলের বিরুদ্ধে নানা রকম চাঁদাবাজি, মারপিট, দখলের অনেক অভিযোগ কিন্তু আছে। আপনি প্রসঙ্গটা পর অন্য জায়গায় নিয়ে গেলেন। আচ্ছা, রাজ্জাক বিরু অনেক কথা উত্তর দেওয়ার প্রয়োজন ছিল। না, আপনি ওটা শেষ করতে পারেন। না, রাজ্জাক ভাইয়ের কথা এসে আমি বলি, প্রথমত হচ্ছে বিএনপিতে কোনো চাঁদাবাজি, দুষ্কৃতকারীর স্থান নাই। দল প্রথম থেকে এ ব্যাপারে নির্দয় এবং কঠোর ব্যবস্থা নিয়েছে।
স্থায়ীভাবে বহিষ্কার করেছে, সারা জীবনের জন্য বহিষ্কার করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও পর্যন্ত তুলে দিয়েছে, এবং দল তাদেরকে প্রশ্রয় দিচ্ছে না এবং দলে থাকা তাদের সুযোগ নেই। এই চাঁদাবাজির অভিযোগ জামাতের বিরুদ্ধে আছে, এনসিপির বিরুদ্ধে আছে, সবার বিরুদ্ধে আছে। চাঁদাবাজিদের কোনো রাজনৈতিক দল নেই। তবে এটা সাধুবাদ দিয়ে যে আপনারা অভিযোগ নিচ্ছেন ৩,২০০ নেতাকর্মীকে আপনারা বহিষ্কার করেছেন, এটা বড় একটা আপনি ঘটনা। দেখেন ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের ফ্যাসিবাদী আমলে, শেখ হাসিনা করেছিল। সেখানে মাত্র ৩,২০০, যেটা আপনি বললেন, এই কয়েকজনের বিরুদ্ধে ধরেন দুষ্কৃতিকারী চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অপকর্মের জন্য। নিশ্চয়ই 0.00001% হবে না। এক, আবার ৩,২০০ জনকে যে বহিষ্কার করা হয়েছে, ৩,২০০ জন নেতাকর্মী দ্বিতীয় দুইটা দলে থাকতে পারে, এরপর আর কোনো দলে আছে বিধায় আমার বিশ্বাস নাই। এত বড় একটা দল, সব শ্রেণী পেশার মানুষের রাজনৈতিক দল, তবে দলে দুষ্কৃতকারীদের স্থান নাই। আমরা এই ব্যাপারে একেবারে সঠিক পদক্ষেপ নিচ্ছি। এর বাইরে একটা রাজনৈতিক দলে কি পদক্ষেপ নেওয়া থাকতে পারে বলেন? দল থেকে বের করে দেওয়া, তাকে আইনের হাতে তুলে দেওয়া, আজীবনের জন্য নিষিদ্ধ করা, এর চেয়ে বাইরে তো আর কোনো কিছু নাই। কারণ বাংলাদেশে তো দুষ্কৃতি আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। তো শুদ্ধ বিচারের কথা যেটা বলছিল, ওটা চলমান, সবসময়ের জন্য আছে, ওটা আরও বেগবান করা হয়েছে। রাজ্জাক কিভাবে অন্যভাবে বললেন, সেটা যেটা শেষ করলেন যে 3টি দল নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99.99%। না, আমি সম্পূর্ণ দ্বিমত। জি, আমরা একমত হয়েছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের পতনের ক্ষেত্রে, কিন্তু প্রত্যেক দলেরই তার নিজস্ব আপনার রয়েছে, এজেন্ডা রয়েছে, কমিটমেন্ট রয়েছে, আদর্শ রয়েছে, এবং জনগণের কাছে প্রত্যেকের কিন্তু কমিটমেন্ট একরকম। আমরা রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, অন্য রাজনৈতিক দলের ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, বারবার রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞ রাজনৈতিক দল। এই সংস্কারের প্রতিকৃতি কিন্তু আমরাই প্রথমে অনুধাবন করেছি। এবং আমরা ধরেন যে বলছে যে 97টা এক হলেও কোনো কাজ হবে না যদি 3টিতে এক না হয়। রাজ্জাক ভাই মনে হয় সংস্কার সম্পর্কে খুব বেশি জানেন না। অধিকাংশ সংস্কার বিএনপির প্রস্তাবনার সংস্কার, সেটাই তুমি বলছি, সেটাতে আমরা একমত হয়েছি। ওই সংস্কার করলেই বাংলাদেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতার অংশ হওয়া কখনোই জাতির জন্য আপনার সংস্কার না। সংস্কার হওয়া উচিত জনগণের ক্ষমতায়নের জন্য, গণতন্ত্রের জন্য, রাষ্ট্র ব্যবস্থাপনায় সাকসেস হওয়ার জন্য। কোনো ব্যক্তি গোষ্ঠীর, আমি আবারও বলছি, অভিপ্রায় সংস্কার না। আপনি যদি বলেন আমাদের চেয়ে সংস্কার কেউ আগে চেয়েছে নাকি, কেউ বেশি চেয়েছে নাকি? এই যে এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্যাবিনেট, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের মধ্যে ভারসাম্য আমরা চেয়েছি। 17 অনুচ্ছেদের পরিবর্তন আমরা চেয়েছি। তত্ত্বাবধায়ক সরকার আমরা অঙ্গীকার করেছি। আপনি ধরেন যদি রাষ্ট্রের 3টি বিভাগ স্বাধীনভাবে ফাংশন করবে, এটা আমরা চেয়েছি। তো এই যে ক্ষমতার ভারসাম্য বলেন,